প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের শোনাবো, এই ঘটনাটি একই সাথে খুবই হৃদয় বিদারক এবং একটি ভয়ানক ঘটনা। হৃদয় বিদারক এই জন্য বললাম, কারণ মা বাবা ছাড়া একটা শিশুর বেঁচে থাকাটা কতটা কষ্টদায়ক সেটা বলার অপেক্ষা রাখে না। ঘটনাটি পাঠিয়েছেন রেজাউল করিম বাগেরহাট থেকে। এই ঘটনার সময়কাল 90 দশকের দিকে। ঘটনাটি যার সাথে ঘটে তার নামটি প্রচার করা যাচ্ছে না। ঘটনা বোঝার জন্য আমরা তার ছদ্মনাম ব্যবহার করব। চলে যাচ্ছি মূল ঘটনায়। আমার হাতে প্রচণ্ড ব্যথা অনুভব করছিলাম। তখন চোখ খুলে আমি নিজেকে একটা হাসপাতালের বেডে আবিষ্কার করলাম। আমি দেখলাম আমার ডান হাতের কোনোই পর্যন্ত ব্যান্ডেজ করা। আমার পিঠের দিকেও অস্বাভাবিক যন্ত্রণা হচ্ছিল তখন। আমি ঘাড় ঘোরাতেই দেখলাম আমার পাশে আমার মামা বসে আছেন। তার চোখ দুটো পানিতে টলটল করছিল। আমি মামাকে জিজ্ঞেস করলাম যে, মামা, আমার কি হয়েছে? আমি এখানে কেন? আমি দেখি মামা কিছু বলার আগেই তার চোখে জমে থাকা পানিগুলো ঝরে পড়তে শুরু করলো। তখন মুহূর্তের মধ্যেই আমার মনে পড়ল, আমি তো বাবা মায়ের সাথে চট্টগ্রাম যাচ্ছিলাম আমার নানুকে দেখতে। তখন চট্টগ্রাম হাইওয়েতে আমাদের গাড়ি একটা ট্রাকের সাথে দুর্ঘটনায় উল্টে যায়। আমি তখন বাবা মাকে দেখতে না পেয়ে অস্থির হয়ে উঠি। আমি মামাকে জিজ্ঞেস করি যে তারা কোথায়। তখন মামা চোখ দুটো মুছতে মুছতে বললেন, তোমার বাবা মা তোমার নানুর সাথে বাসায় আছে, তোমার জন্য অপেক্ষা করছে। এই কথা শুনেই আমি বাসায় যেতে চাইলাম। এরপর প্রায় ঘন্টাখানেক পরে আমাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলো। আমি আমার মামার সাথে একটা প্রাইভেট গাড়িতে করে বাড়ি যাচ্ছিলাম। আমি দেখলাম পুরো রাস্তা মামা একটু পর পর তার চোখের পানি লুকানোর চেষ্টা করছিলেন। কোনো কথাই তিনি আমার সাথে বললেন না। আমরা বাড়ির আঙিনায় পৌঁছতেই দেখলাম আমাদের বাড়িতে অনেক লোকজন, কান্নার আওয়াজ আর কোরআন তেলাওয়াতের সুর। তখন গাড়ি থামাতেই আমি বাড়ির ভেতরে দৌড়ে যাই এবং মা বলে চিৎকার করতে থাকি। তখন আমি দেখলাম দুটো খাটিয়ার উপর বাবা মা শুয়ে আছেন। তাদের গায়ে শুভ্র সাদা কাফনের কাপড়। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। যদিও তখন আমার বয়স ছিল মাত্র 9 বছর, কিন্তু আমি জীবন থেকে যে কি এক জিনিস হারিয়ে ফেলেছি সেটা আমার বুঝতে বাকি রইল না। সেদিন আমি মাটিতে পড়ে অনেক কেঁদেছিলাম। প্রায় 2 দিন আমার খাওয়া দাওয়া বন্ধ ছিল। মূল ঘটনায় যাচ্ছি। বাবা মাকে হারানোর পর আমার ঠাঁই হয় আমার মামার বাসায়। সেখানেই মূলত আমার বেড়ে ওঠা এবং পড়াশোনা চলছিল। কিন্তু আমি সময়ের সাথে সাথে এটাও বুঝতে পারছিলাম যে আমার মামি আমাকে কখনোই পছন্দ করতেন না। সবসময় অবহেলা, অনাদর এবং সামান্য বিষয় নিয়েও অনেক কটু কথা শুনিয়ে দিতেন তিনি। এমনই একদিন চোখের জল এবং মনে একরাশ অভিমান নিয়ে রেল লাইনের পাশে বসে বাবা মায়ের কথা ভাবছিলাম আমি। এইসব ভাবতে ভাবতেই হঠাৎ মাগরিবের আজান হয়ে যায় এবং মাগরিবের আজান আমার কানে ভেসে আসে। আমি অনুধাবন করলাম আমার থেকে ঠিক 20 থেকে 30 সেকেন্ড দূরত্বে একটা ট্রেন দ্রুত গতিতে এগিয়ে আসছে। মুহূর্তের মধ্যে এক লাফে রেল লাইন থেকে আমি নেমে পড়ি। সাথে সাথেই ট্রেনটা ছুটে যায়। আর এক মুহূর্ত দেরি হলে সেদিনই আমার শেষ দিন হতো। আমি আমার ডান হাতে কেমন একটা ব্যথা অনুভব করছিলাম এবং একটু ভেজা ভেজাও লাগছিল জায়গাটা। আমি হাতের দিকে তাকাতেই দেখলাম আমার বৃদ্ধাঙ্গুল থেকে রক্ত বের হয়ে ঝরে পড়ছে এবং আমার হাতের অনেকটা জায়গা রক্তে লাল হয়ে আছে। আমি খুব অবাক হয়ে গেলাম। হাত কিভাবে কাটলো, কখনই বা কাটলো? এইসব চিন্তা করতে করতে আমি বাসায় চলে আসি। বাসায় এসে হাত পরিষ্কার করে দেখলাম আমার হাতের বৃদ্ধা আঙুলে দুটো ফুটোর মতন হয়ে আছে এবং এখান থেকেই মূলত রক্ত বের হচ্ছিল।
কিন্তু কিভাবে কি হলো কিছুতেই আমি মনে করতে পারছিলাম না। মামির দুর্ব্যবহারের কথা মনে পড়তেই হালকা কিছু খাবার খেয়ে দ্রুতই নিজের রুমে গিয়ে আমি শুয়ে পড়ি। সারাদিনের ক্লান্তিতে আমি তখন গভীর ঘুমে ছিলাম। এমন সময় হঠাৎ আমার নাকে একটা অদ্ভুত গন্ধ আমি পাই। গন্ধ পেয়েই আমার ঘুম ভেঙে যায়। তখন আমার ঘর সম্পূর্ণ অন্ধকার ছিল, আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। তখন আমি লাইটের সুইচটা অনুমান করে লাইটটা জ্বালাই। বাতি জ্বালাতেই আমি দেখলাম আমার বৃদ্ধা আঙ্গুল থেকে একইভাবে রক্ত বের হচ্ছে। আমি তাড়াতাড়ি করে ওয়াশরুমে যাই, গিয়ে আমি হাত পরিষ্কার করি। কিন্তু যখন আমি হাত পরিষ্কার করছিলাম তখন আমার সামনের আয়নার দিকে আমার চোখ যায়। আমি লক্ষ্য করলাম আমার নাক এবং ঠোঁটেও অনেক রক্ত লেগে আছে। আমার কাছে খুবই অদ্ভুত লাগছিল এই বিষয়গুলো। আমি হাত মুখ ধুয়ে বিছানায় এসে বসলাম। তখন আমি আমার হাতের দিকে তাকিয়ে চমকে উঠি। আমি দেখলাম আমার হাতের ওই ফুটো দুটো আগের চেয়ে অনেকটাই বড় হয়ে উঠেছে। তখন আমি স্যাভলন দিয়ে আঙুলটা ভালোভাবে পরিষ্কার করে সেভাবে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে আমি আমার মামিকে এই বিষয়টা জানাবো ভাবছিলাম, কিন্তু মামির দুর্ব্যবহারের কথা চিন্তা করে আর জানানো হয়নি। কিন্তু সারাটা দিনই আমার হাতে প্রচণ্ড ব্যথা হচ্ছিল এবং আমি নিজেকে অসম্ভব দুর্বল অনুভব করছিলাম। এতটাই দুর্বল লাগছিল যে আমি কলমটাও তুলতে পারছিলাম না। সেদিন খাওয়া দাওয়াও করিনি সারাদিন। শরীর দুর্বল থাকায় সেদিন রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি এবং অদ্ভুতভাবে সেদিন রাতেও আমার হঠাৎ ঘুম ভেঙে যায়। কিন্তু এবার ঘুম ভাঙার পর আমি অদ্ভুত একটা শব্দ শুনতে পাচ্ছিলাম। শব্দটা ছিল চপচপ করে কিছু খাওয়ার শব্দের মতো এবং এই শব্দেই মূলত আমার ঘুম ভেঙে যায়। আমি তখনও অনুভব করি কেউ যেন আমার খুব কাছে বসে কিছু খাচ্ছেন। আমি চোখ খুলে তাকাই। অন্ধকারের মধ্যে আবছা ডিম লাইটের আলোতে আমি ভয়াবহ একটা জিনিস দেখি। আমি দেখি বিশাল আকৃতির একটা কালো অবয়ব এবং সেই ভয়ানক অবয়বটি আমার বৃদ্ধা আঙুল থেকে অনবরত চুষে চুষে আমার রক্ত খাচ্ছে। সেই ভয়ানক জিনিসটার কোনো চোখ, মুখ, চেহারা কিছুই আমি দেখতে পাইনি, কিন্তু আমি অনুভব করতে পারছিলাম কেউ আমার আঙুলে মুখ দিয়ে রক্ত চুষে খাচ্ছে। আমি তখন উঠে দাঁড়ানোর চেষ্টা করি, কিন্তু আমার পুরো শরীর পাথরের ন্যায় শক্ত হয়ে গিয়েছিল। আমি কোনো দিকে নড়তে পারছিলাম না, এমনকি চিৎকারও করতে পারছিলাম না। আমি শুধু চোখ দিয়ে সেই ভয়ানক বীভৎস দৃশ্যটা দেখে যাচ্ছিলাম এবং অসম্ভব যন্ত্রণা সহ্য করে যাচ্ছিলাম। এমন কতক্ষণ পার হয়েছে আমি জানি না। হঠাৎ আমি দূরে কোনো মসজিদ থেকে আজানের ধ্বনি শুনতে পাই এবং মুহূর্তের মধ্যেই যেন সব কিছু উধাও হয়ে যায়। সেই ভয়ানক জীব বা পিশাচ যাই বলি, সেটাকে আমি আমার রুমে আর দেখতে পেলাম না। তখন আমি একদম নিস্তেজ হয়ে পড়ি। আমি কোনো রকম হামাগুড়ি দিয়ে আমার মামার রুমের সামনে যাই। সেখানে গিয়ে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে দরজায় কয়েকটা বাড়ি দেই এবং আমি সেখানে জ্ঞান হারাই। এরপর দীর্ঘ সময় পর আমার জ্ঞান ফেরে। আমি তখন দেখি আমার মামা এবং মামি দুজনেই অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে আছেন। তখন আমি হাত বাড়িয়ে মামাকে কিছু একটা বলতে চাই এবং তাকে বলতে গিয়ে অনুভব করলাম আমি আমার হাতটা নাড়াতেই পারছি না। মাত্রাতিরিক্ত দুর্বল হয়ে গেছে আমার ডান হাত। আমি তখন হাতের দিকে তাকাই। আমি তাকিয়ে দেখলাম হাতের বৃদ্ধ আঙুলটা একদম নীলাভ রঙের হয়ে আছে। একই সাথে আমার আঙুলের সেই ফুটো দুটো ভয়ানকভাবে আরও দৃশ্যমান হয়েছে। তখন আমার মামা আমাকে জিজ্ঞেস করলেন যে তোমার হাতের এই অবস্থা কিভাবে হলো, আর রাতেই বা তুমি অজ্ঞান হয়ে গিয়েছিল কেন?
আমি তখন ভেবে পাচ্ছিলাম না যে আমি তাদের কিভাবে এই ঘটনাটা খুলে বলবো। তারা বিশ্বাস করবে কিনা সেটাও আমি চিন্তা করছিলাম। তারপর আবার আমার মামের কথা চিন্তা করে সেদিন আমি তাদের সত্যটা বলিনি। আমি তাদের একটা মিথ্যা অজুহাত দেখিয়ে লুকিয়ে ফেলি আমার এই ঘটনার আসল কারণ। সেদিন এটাই হয়তো ছিল আমার জীবনের সবচেয়ে বড় বোকামি, যেটা আমি পরের দিন রাতে বুঝতে পারছিলাম। আমার মামা আমার জন্য কিছু ব্যথার ট্যাবলেট নিয়ে আসেন এবং আরও কিছু লাগলে তাকে জানাতে বলেন। সারাদিন আমি ঘুমিয়ে শুয়ে বসেই কাটিয়ে দেই। আমার হাতেও প্রচণ্ড ব্যথা ছিল, তাই সেদিনের রাতে ঘুম আসছিল না আমার। রাত তখন প্রায় 12টা থেকে 1টা হবে। তখন কিছুটা ঘুম ঘুম একটা ভাব হয় আমার। আমি ঘুমিয়ে পড়ি। এরপর হঠাৎ আমি অনুভব করলাম আমার রুমের দক্ষিণ পাশে যে জানালাটা ছিল সেই জানালাটা আচমকা খুলে যায়। আমার কিন্তু তখনও সজাগ সজাগ একটা ভাব ছিল। আমি আবছা আবছা সব দেখছিলাম। তখন হঠাৎ খেয়াল করলাম সেই জানালা দিয়ে কালো ধোঁয়ার মতো কিছু একটা আমার রুমের ভেতরে ঢুকছে এবং দেখতে দেখতেই ভয়ানক বিশাল এক আকার ধারণ করে ওই জিনিসটা। সেদিন আমি তার চেহারা এবং চোখ সবই দেখতে পাচ্ছিলাম। তার চোখ ছিল বিড়ালের চোখ রাতে যেমন ঝলঝল করে ঠিক তেমন, আর তার চেহারাটা ছিল ভয়ানক জঘন্য। কোনো নাক ছিল না, মুখের দিকটা ছিল পচা মাংসের মতো। বড় বড় কয়েকটা দাঁত ছিল। সামনের দাঁত দুটো খুবই তীক্ষ্ণ এবং সরু ছিল। এই দৃশ্য দেখা মাত্রই আমি প্রচণ্ড ভয়ে নিস্তেজ হতে শুরু করি। আমার হাত পা শরীর সব অবশ হয়ে যাচ্ছিল। তখন ওই ভয়ানক কুচ্ছিরি অবয়বটা কেমন একটা অদ্ভুত আওয়াজ করে আমার দিকে এগিয়ে আসছিল। জিনিসটা ঠিক আমার হাতের কাছে বসে এবং ওই অবয়বটা তার সামনে তীক্ষ্ণ দাঁত দুটো দিয়ে আমার বৃদ্ধাঙ্গুলের সেই ফুটোতে ঢুকিয়ে রক্ত চুষে খেতে শুরু করে। আমি যেন এক মৃত্যু যন্ত্রণা উপভোগ করছিলাম। যন্ত্রণায় আমি ছটফট করছিলাম। মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে আমার আত্মা বেরিয়ে যাবে। এতটাই অসহনীয় পর্যায়ে গিয়েছিলাম যে আমি আমার নিজের মৃত্যু কামনা করতে শুরু করলাম। আমি এক চুল নড়তে পারছিলাম না, কোনো শব্দ উচ্চারণও করতে পারছিলাম না। আমি দেখি হঠাৎ সেই অবয়বটা রক্তচোষা বন্ধ করে দেয়, আমার দিকে তাকায় এবং বীভৎস একটা হাসি দেয়। ঠিক তখনই আমি শুনতে পাই আমার মামি বাইরে থেকে আমাকে ডাকতে শুরু করেন এবং তিনি দরজা ধাক্কা দিতে শুরু করেন। আমার তখন মনে হচ্ছিল যেন স্বয়ং আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে মামির মাধ্যমে বাঁচিয়ে দিলেন। আমি দেখি মুহূর্তেই সেই অবয়বটা হাওয়ার সাথে মিলে যায়। তখন সব কিছু স্বাভাবিক হয়ে যায়। আমি শেষবারের মতো নিজের শক্তি দিয়ে দরজা খুলেই আমি আমার মামির উপর লুটিয়ে পড়ি এবং সেখানেই আমি জ্ঞান হারাই। এরপর প্রায় 1 দিন পর আমি চোখ খুলে নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। আমি দেখলাম আমার শরীরে রক্ত দেওয়া হচ্ছে। আমার পাশেই আমার মামা বসে আছেন, তার চোখ দুটো পানিতে ভেজা। আমার মামির কান্নাও বেডের বাইরে থেকে শোনা যাচ্ছিল। এর পরের ঘটনা আমি জানতে পারি আমার মামার কাছ থেকে। আমার মামা বলেছিল সেদিন রাতে আমার ঘর থেকে কিছু অদ্ভুত শব্দ আমার মামি শুনতে পায়। এরপর আমার মামি আমাকে দেখতে গিয়েছিলেন এবং সে নাকি অনেক ডাকাডাকিও করেন আমাকে। তার ডাকাডাকির পর যখন নাকি আমি দরজা খুলি, মামি দেখতে পান আমার পুরো শরীর কালো এবং নীলাভ হয়ে আছে এবং এর সাথে আমার পুরো ঘর নাকি এলোমেলো আর রক্তে মাখামাখি অবস্থায় ছিল। আমি যখন সেদিন মামির উপরে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ি, এরপর তৎক্ষণাৎ আমাকে হাসপাতালে নিয়ে আসেন তারা। তখন ডাক্তার নাকি জানায় আমার শরীরে রক্তের পরিমাণ এতটাই কম যে এই মুহূর্তে রক্ত দিতে না পারলে আমি মারা যাব। সেদিন থেকেই আমাকে রক্ত দিয়ে যাচ্ছেন তারা, কিন্তু আমার শরীরের কোনো উন্নতি লক্ষ্য করা যাচ্ছিল না। তখন আমি আমার মামাকে বলি আমাকে বাসায় নিয়ে যান।
আমার চিকিৎসা এখানে হবে না। মামাও আমার কথা মতো সেদিনই আমাকে বাসায় নিয়ে আসেন। তারপর আমি মামাকে শুরু থেকে সব ঘটনা খুলে বলি। সেদিন রেল লাইন থেকে শুরু করে প্রত্যেকটা ভয়াবহ রাতের ঘটনা আমি মামাকে জানালাম। মামা আর দেরি না করে তখনই একজন হুজুর সাহেবকে নিয়ে আসেন। হুজুর সাহেব অনেকক্ষণ আমাকে পর্যবেক্ষণ করেন এবং আমার রুমে ঢুকে ঘুরে ঘুরে কি যেন দেখেন। এরপর হুজুর সাহেব আমাকে একটু পানি পড়া দিয়ে যান, কিন্তু হুজুর সাহেব যাওয়ার আগে আমাদের বলে যান যে ওর চিকিৎসা করা আমার একার পক্ষে সম্ভব না। আজ সন্ধ্যার পর আমি আবার আসব, আমার সাথে কি নিয়ে আসব। হুজুর সাহেব তার কথা মতো সন্ধ্যার সময় আমাদের বাসায় চলে আসেন এবং সাথে নিয়ে আসেন তার একজন সাথী হুজুরকে। কিন্তু ওই হুজুরের সাথে হুজুরকে আমরা কেউ দেখতে পাচ্ছিলাম না, কারণ সে মানুষ ছিল না, তিনি ছিলেন একজন হুজুর জিন। তখন হুজুর সাহেব আর দেরি করলেন না, তিনি তার চিকিৎসা শুরু করে দেন। বিভিন্ন ছুরা এবং বিভিন্ন অদ্ভুত জিনিসের সমন্বয়ে হুজুর সাহেব এবং ওনার সাথী এবং আমি আমার ঘরে ছিলাম প্রায় 2 ঘন্টার মতো। ওনার চিকিৎসা যখন শেষ হয় তখন হুজুর সাহেব আমাদের ভয়ানক একটা কথা জানান। তিনি বলেন, সেদিন রেল লাইনের পাশে বসে যখন আমি বারবার মৃত্যুর কথা ভাবছিলাম, তখন পালিশ জাতির এক জিন, এই জিনেরা যারা মানুষের রক্ত খেয়ে থাকে, এই পালিশ জিন সেখান দিয়ে যাচ্ছিল এবং সেই জিন আমার এই অবস্থার জন্য দায়ী। তারপর হুজুর সাহেব আমাকে অনেকগুলো নিয়ম, তাবিজ এবং পানি পড়া দিয়ে যান এবং তিনি বলে যান আমি যেন আগামী 1 মাস একা না ঘুমাই এবং বাড়ি থেকে কোথাও যেতে বা বার হতেও তিনি নিষেধ করেন। এরপর আমি অনেকটাই সুস্থ হয়ে উঠি। সেদিন আমি আরও একটা জিনিস পেয়েছিলাম, আমার এক নতুন মামিকে আমি আবিষ্কার করি। সেদিনের সে রাতের পর থেকে আমার মামি আমাকে তার নিজের ছেলের মতোই আদর, স্নেহ এবং ভালোবাসা দিয়েছিল। প্রিয় লিসেনার্স, আশা করছি আমাদের আজকের এপিসোডের এই 2টি ঘটনাই আপনাদের খুব ভালো লেগেছে। মহান আল্লাহ তাআলার এই দুনিয়ায় কত যে রহস্য লুকিয়ে আছে তার ধারণা আমরা করতে পারি না। মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ থাকবে এই ধরনের সকল সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন। আজকের এই ঘটনাটি যদি আপনাদের সামান্যতম ভালো লাগে, অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাকে পাঠাতে চান, তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ইনশাল্লাহ পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটা আমি আপনাদের পরে শোনাবো, এই ঘটনাটি আমাকে লিখে পাঠিয়েছেন আনোয়ার হোসেন নামের এক ভাই। তিনি ঘটনাটি সংগ্রহ করেছেন তার এক পরিচিত আত্মীয়র কাছ থেকে। তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই আপনাদের পরে শোনাচ্ছি। আমাদের বাড়িটা অজপাড়া গায়ের মধ্যে। গ্রামে তখনও বিদ্যুৎ আসেনি, তাই রাতের বেলা পুরো এলাকাটা অন্ধকার হয়ে যায়। সবাই তখন কেরোসিনের বাতি ব্যবহার করত। আমাদের বাড়ির পশ্চিমে বয়ে গেছে একটা রাস্তা। রাস্তা থেকে আমাদের বাড়িতে প্রবেশ করতে গেলে পথের দুপাশে ঝোপঝাড়ের সম্মুখীন হতে হয়। রাতের বেলা সাপের ভয়ও থাকে সেখানে। প্রায় রাতেই বাড়ি প্রবেশ করার সময় আমি সাপ দেখতাম। অন্যরাও সাপ দেখেছে। বাড়ির উত্তর দিকে আমাদের প্রতিবেশীদের বাড়ি। দক্ষিণে অনেক পুরনো একটা পুকুর আছে। ওই পুকুরের চারপাশে গাছগাছালিতে ভরা। পুকুরের এক কোণায় রয়েছে বিশাল একটা বাঁশঝাড়। আমাদের বাড়িটার পূর্ব দিকে ছিল ফসলি জমি, খোলা মাঠ। ঘটনার শুরু এখান থেকে। আমি তখনকার সময়ে এলাকার ছেলে মেয়েদের টিউশনি করাতাম।
কেউ আমার বাড়িতে এসে পড়তো, আবার কাউকে আমি বাড়ি গিয়ে পড়ে আসতাম। আমি ও আমার প্রতিবেশী এক ভাই, যার নাম ছিল লিটু ভাই, প্রায় আমি তাকে নিয়ে আড্ডা দিতাম। আমরা যেখানটায় আড্ডা দিতাম ওই জায়গায় অনেক দিন যাবৎ পড়ে থাকা একটা আতা গাছ ছিল। ওই আতা গাছের উপরে বসেই আমরা মূলত আড্ডা দিতাম। যেহেতু আমাদের এলাকায় কোনো বিদ্যুৎ ছিল না, তাই বিদ্যুৎ না থাকার কারণে আমরা সবাই দল বেঁধে আতা গাছে বসে বাতাস খেতাম এবং আড্ডা দিতাম। কেউ কেউ রেডিও শুনতো, কেউ বা গল্প করত। এভাবেই আমাদের সময় কেটে যাচ্ছিল। এমন একদিন সন্ধ্যায় আমি এলাকার পাশে একটা বাজার থেকে বাড়ি ফিরি এবং বাড়ি ফেরার পরে শুনতে পাই লিটু ভাই নাকি ওই আতাফল গাছে অদ্ভুত ধরনের সাদা কাপড় পরিহিত কাউকে বসে থাকতে দেখেছেন এবং এই দৃশ্যটা দেখে তিনি নাকি খুব ভয় পেয়ে গিয়েছেন। এই ঘটনা জানার পরেই সবাই মূলত ভয়ে ভয়ে ছিল, কিন্তু আমি এই ব্যাপারটা কিছুতেই বিশ্বাস করছিলাম না। আমি ভাবছিলাম লিটু ভাই হয়তো সবার সাথে মজা করছিল। তখন আমি কি করি, আমি ওই গাছের কাছে যাই এবং ভালো করে খুঁজতে থাকি। অনেক খোঁজার পরেও সেখানে আমি কাউকেই দেখতে পাই না। এর কিছুক্ষণ পর আমার চোখ যায় পাশের আরেকটা গাছের দিকে। তখন অদ্ভুতভাবে আমি দেখতে পাই ওই গাছে সাদা একটা কাপড় ঝুলছে। এইটা দেখার পর আমি কিছুটা ভয় পেয়ে যাই, কিন্তু পরে বুঝতে পারি এটা একটা সাদা কাপড় ছিল। ততক্ষণে সেখানে অনেক মানুষজন জড়ো হয়ে যায়। সবাই আমার সাথে ওই কাপড়টির দিকে তাকিয়েছিল, কিন্তু কেউই বুঝতে পারছিল না যে এই গাছের ডালে সাদা কাপড় আসলে কোথা থেকে আসবে। সবাই মুখে যত কথাই বলছিল সাহস করে, কিন্তু কেউ গাছে উঠতে চাচ্ছিল না। একটা সময় যে যার মতো করে ওখান থেকে চলে যায় এবং পরদিন সকালে সেখানে আবার সবাই যায়, কিন্তু সেখানে গিয়ে তখন আর ওই কাপড়টি খুঁজে পাওয়া যায় না। তখন সময়টা ছিল শীতকাল, চারদিকে কুয়াশায় ছেয়ে আছে, প্রচণ্ড ঠান্ডা ছিল। রাতে লেপ জড়িয়ে ঘুমিয়েছিলাম। হঠাৎই কিছু একটা আওয়াজ শুনে আমার ঘুম ভেঙে যায়। ওই আওয়াজটা ঠিক আমাদের ঘরের পেছন থেকে আসছিল। আমার কাছে তখন মনে হচ্ছিল কেউ যেন হেঁটে যাচ্ছে। এই আওয়াজটা যে কোথা থেকে আসছে এইটা দেখার জন্য আমি সাহস করে ঘর থেকে বের হয়ে আসি। আমার হাতে ছিল কেরোসিনের বাতি। আমাদের গ্রামে মূলত রাতের বেলা চোরের উপদ্রব বেড়ে গিয়েছিল। তখন আমি ভাবছিলাম কি হয়তো বাড়িতে চোর এসেছে। টিউবওয়েলের কাছে নারকেলের 4টা গাছ ছিল। আমি ভেবেছিলাম হয়তো চোর এসেছিল নারকেল চুরি করতে। তো যাই হোক, আমি চোর ভেবেই টিউবওয়েলের কাছে যাই, কিন্তু আমি সেখানে গিয়ে কাউকেই দেখতে পাই না। তখন খুব ঠান্ডা লাগছিল আমার, চারদিকে ঘন কুয়াশা, তার উপর হালকা বাতাস। হঠাৎই আমার চোখ যায় পুকুর পাড়ে ওই আতা গাছের দিকে। আতা গাছের চোখ পড়তেই আমি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যাই। আমি দেখি সাদা কি যেন একটা ওই আতা গাছের উপরে বসে আছে। কেরোসিনের বাতি দিয়ে ভালোভাবে দেখাও যাচ্ছিল না। আমি মনে মনে প্রচণ্ড ভয় পাই। আমি এতটাই ভয় পাই যে আর সামনে যাওয়ার আমার সাহস হয়নি। আমি দ্রুত ঘরে এসে দরজা লাগিয়ে শুয়ে পড়ি। এর পরদিন সকালে যখন আমার ঘুম ভাঙে তখন অনেক বেলা হয়ে যায়। আমি তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠি এবং কৌতূহলবশত আমি চলে যাই সেই আতা গাছের কাছে। পাশের বাড়ির লিটু ভাইয়ের মুখে ওই ঘটনা শোনার পর থেকে আতা গাছের কাছে যেতেও আমার ভয় লাগতো। যেখানে এতদিন সবাই আড্ডা দিত আজ সেই জায়গাটা ফাঁকা পড়ে আছে। সবাই রাতে ভয়ে ভয়ে থাকে। কেউ মূলত একা একা ঘর থেকে
বের হতেই সাহস পায় না। এক রাতে আনুমানিক 11টা বাজে হঠাৎই আমাদের ঘরের পেছন থেকে কারো চিৎকারের আওয়াজ শোনা যায়। আমি কান পেতে শোনার চেষ্টা করি। আমার কাছে মনে হচ্ছিল কি কেউ যেন মাটিতে আছাড় খেয়ে পড়ে গিয়েছে, এমন একটা আওয়াজ আমি শুনতে পাই। এক সময় আমি কেরোসিনের বাতি জ্বালিয়ে ঘর থেকে বের হয়ে আসি। আমার সাথে বাড়ির দু একজনকে সাথে নিলাম। বাড়ির আশেপাশে কাউকে না পেয়ে সেই আতা গাছের কাছে আমি যাই এবং আমি দেখতে পাই কিছু একটা যেন মাটিতে শুয়ে আছে। কাছে গিয়ে দেখি আমাদের এলাকার লোক মিজান শুয়ে আছে। সবাই তাকে ডাকতে শুরু করে, কিন্তু মিজান অজ্ঞান হয়ে শুয়েছিল। সবাই মিলে মিজানকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসে, মাথায় পানি দেয়া হয়। এক সময় মিজানের জ্ঞান ফেরে। যখন তার জ্ঞান ফিরে আসে, তার কাছে তখন জানতে চাওয়া হয় যে কি হয়েছিল। মিজান বলে সে নাকি আমাদের বাড়ি আসছিল। তখন হঠাৎই তার চোখ যায় ওই আতা গাছের দিকে। মিজান তখন দেখতে পায় ওই আতা গাছের ওখানে কে যেন বসে আছে। রাতের বেলা সেখানে কাউকে বসে থাকতে দেখে মিজান কয়েকবার জিজ্ঞেস করেছিল যে কে ওখানে, কিন্তু কোনো উত্তর সে পায় না। সে লোকটির কাছে গিয়ে স্পর্শ করে এবং খুবই ভয় পেয়ে যায়, কারণ স্পর্শ করার সাথে সাথে অজানা কিছু একটা তার দিকে ফিরে তাকায়। মুখের অবয়ব ঠিক মানুষের মতো, কিন্তু মাথা থেকে রক্ত ঝরছিল আর মুখের কিছু অংশে মাংস ছিল না। এইটা দেখেই মিজান জোরে দৌড় দেয় এবং আচার খেয়ে মাটিতে পড়ে যায়। মিজানের মুখে এইসব ঘটনা শুনে ওখানকার সবাই ভয় পেয়ে যায়। এর পরদিন মিজানকে এলাকার এক হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। ওই হুজুর সাহেব তাকে একটি তাবিজ দেন, কিন্তু এই তাবিজ নেয়ার পরেও মিজানের ভয় আর কাটে না। সে এই ঘটনার পর থেকে আমাদের বাড়িতে আসাই বন্ধ করে দিয়েছিল। এরপর এক রাতে আমি ঈশার নামাজ পড়ে বাড়ি ফিরছিলাম। বাড়ি ফেরার সময় আমার চোখ যায় সেই আতাফল গাছটির দিকে। আমি দেখি কে যেন গাছের ডালে রশিটা নিয়ে গলায় ফাঁস লাগানোর চেষ্টা করছে। আমার চোখ যেতেই আমি ভয়াবহ একটি দৃশ্য দেখি। আমি দেখি কি কে যেন একজন লোক আতা গাছের একটি ডালে রশিটা নিয়ে গলায় ফাঁস নেওয়ার চেষ্টা করছে। আমি চিন্তা করলাম আমাদের বাড়িতে তো এমন কেউ নেই যে গলায় ফাঁস দিতে পারে। বাড়িতে এসে ঘর থেকে টর্চ নিয়ে আমি সেখানে আবার যাই। আমি গিয়ে দেখি সেখানে কেউ নেই, কিন্তু কিছুক্ষণ পূর্বেও সেখানে আমি ফাঁস টানাতে দেখেছিলাম। এরপর থেকে ওই আতা গাছটি সবার কাছে একটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। সেখানে কিছু না পেয়ে আমি সেদিন রুমে চলে আসি, খেয়ে দিয়ে শুয়ে পড়ি। যখন আমি গভীর ঘুমেছিলাম তখন হঠাৎই আমার কানে একটা আওয়াজ আসে, আর ওই আওয়াজটা শুনেই আমার ঘুম ভেঙে যায়। আমি শুনতে পাই কেউ একজন আমাকে ডাকছে, আমার নাম ধরেই ডাকছিল বারবার, এবং ওই কণ্ঠটা আমাকে বলছিল, তোর মা আতা গাছের নিচে, তাকে নিয়ে যা, জলদি আয়। আমি মূলত এই কথা শুনে কিছুটা ভয় পেয়ে যাই, কারণ আমি তো দাদির ঘরে ঘুমাই। আমি চিন্তা করি তাহলে কি আসলেই মা বিপদে পড়েছে, কারণ আমাদের বাড়ির টয়লেটটি ছিল অনেকটা দূরে, আমাদের বাড়ির পুকুর পাড়ে। সেখানে যেতে হলে সেই আতা গাছটির নিচ দিয়ে যেতে হয়। এইসব চিন্তা করে আমি প্রথমে খুব ভয় পেয়ে যাই। কি করব না করব কিছু আমি বুঝে উঠতে পারছিলাম না। তখন হঠাৎই আমি লাইট নিয়ে ঘর থেকে বের হয়ে যাব। এমন সময় আমি ভাবলাম মা তো পাশের রুমে ঘুমাচ্ছে, তো তাকে একবার দেখি গিয়ে আসলে তিনি ঘুমাচ্ছেন কিনা। পাশের রুমে গিয়ে আমি মাকে কয়েকবার ডাক দেই। মাকে ডাক দিতেই পাশের রুম থেকে মা কথা বলে। মা জিজ্ঞেস করে যে কি হয়েছে, এত রাতে আমাকে ডাকছো কেন? আমি পুরো অবাক হয়ে যাই। মা তো পাশের রুমে ঘুমাচ্ছিল, তাহলে আতা গাছের এখান থেকে আমাকে কে ডাকলো? আর পরক্ষণেই আমি সেখানে যাই
গিয়ে দেখি সেখানে কিছু নেই। এইসব আমার সাথে যে কি ঘটছিল আমি জানতাম না, আমি বুঝতে পারছিলাম না। এরও কিছুদিন পরের ঘটনা। এক রাতে আমার এক ফুপু এসে আমাকে বলল, কিরে, তোকে না এইমাত্র আতা গাছের নিচে দেখলাম, তুই ঘরে কিভাবে? আমি কি স্বপ্নে দেখেছি নাকি? আমি তখন ভাবছিলাম হয়তো আমার ফুপুও আমার মতো কিছু একটা দেখেছে। এত সব ঘটনা ঘটার পরে আমরা চিন্তা করলাম যে আতা গাছটি কেটে ফেলবো। আমরা ভেবেছিলাম হয়তো গাছটি কেটে ফেললে এই সব সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যাবে, এবং ঠিকই একদিন আমরা গাছটা কেটে ফেলি। কিন্তু গাছ কাটার পরেও সমস্যা থেকেই যায়। গাছ কাটার পরের রাতে আমার পাশের রুমে একটা মহিলার কণ্ঠ আমি শুনতে পাই, ফুপিয়ে ফুপিয়ে কান্না করার মতো কণ্ঠ। আমি আমার রুমের ভেতর থেকে জিজ্ঞেস করি যে কে কে ওখানে, কিন্তু বাহির থেকে কোনো আওয়াজ আসে না। আমরা তখন চিন্তা করলাম যে কি ভয়াবহ বিপদ আমাদের হলো। গাছটি কাটার পরেও আমাদের রক্ষা হয়নি। প্রতিটা রাতেই ঘটতে থাকে নানান ধরনের ঘটনা। এরপর একদিন মসজিদের যে ইমাম সাহেব ছিল তার কাছে আমরা বিষয়টা বলি। ইমাম সাহেব আতা গাছটির জায়গাটি ভালো করে দেখেন এবং তিনি বলেন যে তোমরা গাছটা কেটেছ ঠিকই, কিন্তু গাছের গোড়াটা এখনো জীবিত আছে। যতক্ষণ না এই গাছটির গোড়া ধ্বংস করা হচ্ছে ততক্ষণ এর থেকে পরিত্রাণ পাওয়া মুশকিল। তোমরা কাজ করো, আতা গাছটার গোড়াটি আগুন জ্বালিয়ে পুড়িয়ে ফেলো। ইমাম সাহেবের কথা মতো আমরা গাছটির গোড়াটা আগুন জ্বালিয়ে পুড়িয়ে ফেলি। ইমাম সাহেব পরে আমাদের বলেছিলেন এটা নাকি কোনো বদজিনের কাজ, এবং ওই গাছটা পোড়ানোর পরে এরপর থেকে আর কোনো ঘটনা আমাদের সাথে ঘটেনি। প্রিয় লিসেনার্স, আতা গাছের এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো? এরকম কিন্তু অনেক ঘটনা আমাদের গ্রাম অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে। যদি আপনার এলাকায়ও এমন কোনো ঘটনা থেকে থাকে অবশ্যই আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন। প্রিয় লিসেনার্স, এই ছিল মূলত আমাদের আজকের এপিসোড। আজকের এই ঘটনাটি যদি আপনাদের সামান্যতম ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাদের পাঠাতে চান, তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। অনেকদিন চেষ্টার পরে কয়েকটি চ্যানেলে আমার গল্প ছিল, কিন্তু কিছু সমস্যার কারণে সেই সব চ্যানেলে আমি কন্টিনিউ করতে পারিনি। তো অবশেষে আমি আপনাদের সাথে সবসময় থাকতে চাই আমাদের এই ছোট্ট চ্যানেলটির মাধ্যমে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের সাথে থাকবেন।